নমস্কার। আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ২০২৬ সালের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্রটা ঠিক কেমন সেটাই একটু খতিয়ে দেখব। মানে একদম বড় মাপের রাজনৈতিক পালাবদল থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব পরিস্থিতি সবকিছু নিয়েই আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন প্রথমেই চট করে দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলতে চলেছি। আজকের এজেন্ডা হল প্রথমত একটা ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল, এরপর নতুন রাজ্য সরকার, তারপর দ্রুত পরিকাঠামো উন্নয়ন, আবহাওয়া ও স্কুল ছুটি এবং সবশেষে রাজ্যের সংস্কৃতি ও বইমেলা। তো শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে। ১ নম্বর, ঐতিহাসিক পালাবদল এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। ৯০%। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা কিন্তু নিছকই কোনো সংখ্যা নয়, এটা আক্ষরিক অর্থেই একটা অভূতপূর্ব রেকর্ড। ভাবলে অবাক হতে হয় যে ২০২৬ সালের এই নির্বাচনে এত বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, যা গোটা ভারতের যে কোনো সাধারণ বা রাজ্য বিধানসভা নির্বাচনের ইতিহাসে একেবারে সর্বোচ্চ। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেয় যে এই নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর এই বিপুল ভোটদানের ফলাফলটা ঠিক কী দাঁড়ালো? এই স্লাইডটা কিন্তু সেই ২৯৪ আসনের বিধানসভার ছবিটাই একেবারে পরিষ্কার করে দিচ্ছে। একদিকে দেখুন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন, আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পেয়েছে ২০৮টি আসন। এর মানে হলো রাজ্যে টানা ১৫ বছর ধরে চলা পূর্বতন সরকারের বিদায় ঘটেছে এবং বিপুল জনসমর্থন নিয়ে বিজেপি প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় এসেছে। এক কথায় বলতে গেলে এই পরিসংখ্যানটা রাজ্যের একটা সম্পূর্ণ নতুন রাজনৈতিক যুগের সূচনা নির্দেশ করছে। আচ্ছা, এত বড় একটা নির্বাচন সামলানো কি চারটিখানি কথা? একদমই নয়। নির্বাচন কমিশনের লজিস্টিক প্রস্তুতির দিকে একটু তাকালেই বুঝতে পারবেন। গোটা রাজ্যে ৮৫,৩৭৯টি পুলিং বুথ, আর সেখানে প্রায় ৩.৫ লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, রাজনৈতিক সংঘাতের অতীত ইতিহাস থাকা সত্ত্বেও মাত্র ২টি দফায় ২৩ আর ২৯শে এপ্রিল এই বিশাল কর্মযজ্ঞটা মূলত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টপিকে। ২ নম্বর, নতুন রাজ্য সরকার এবং ২০২৬ সালের মন্ত্রিসভা। নির্বাচনের ফলাফল তো দেখলাম, কিন্তু প্রশাসনটা ঠিক কিভাবে সাজানো হলো সেটা একবার দেখে নেওয়া যাক। নতুন রাজ্য সরকারের কয়েকজন মন্ত্রীর দিকে তাকালে দেখবেন, দিলীপ ঘোষ পেয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। অন্যদিকে অগ্নিমিত্রা পাল সামলাচ্ছেন নারী ও শিশু কল্যাণ এবং নগর উন্নয়ন দপ্তর। মূলত এভাবেই রাজ্যের প্রশাসনিক কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার একটা স্পষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। আর একেবারেই শীর্ষস্থানের কথা যদি বলি, নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। উনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তর, যেমন স্বরাষ্ট্র, স্বাস্থ্য, অর্থ এবং কৃষি একেবারে নিজের হাতে রেখেছেন। বুঝতেই পারছেন, প্রশাসনিক কাজের মূল নিয়ন্ত্রণ বা স্টিয়ারিং হুইলটা কিন্তু এই দপ্তরগুলোর মাধ্যমেই পরিচালিত হয়। এরপর ৩ নম্বর পয়েন্ট, দ্রুত পরিকাঠামো উন্নয়ন, বিশেষ করে রেল ও মেট্রো প্রকল্পের আপডেট। এই সংখ্যাটা কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট। জানেন কেন? কারণ এটা হলো রাজ্য জুড়ে আটকে থাকা মোট রেল প্রকল্পের সংখ্যা। দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ সংক্রান্ত নানা জটিলতায় এই প্রজেক্টগুলো একেবারে থমকে ছিল। কিন্তু এখন রাজ্য সরকারের বিভিন্ন দফতরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অবিলম্বে এই ৬১টি প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি রেলের হাতে তুলে দেওয়া হয়। মানে কাজ এবার দ্রুত এগোবে বলেই মনে হচ্ছে। শুধু রেল নয়, শহরের ভেতরের দিকে তাকালে দেখবেন, পূর্ব কলকাতার চিংড়িঘাটা ক্রসিংয়ে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো লাইনের ৩৬৬ মিটার ভায়াডাক্টের কাজ কিন্তু আবার পুরোদমে শুরু হয়ে গেছে। ভাবুন, পুলিশের অনুমতির অভাবে ১ বছরেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ প্রজেক্টটা আটকে ছিল। বর্তমান প্রশাসনের হস্তক্ষেপে সেটা অবশেষে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে। এই যে এত দ্রুত কাজ এগোচ্ছে, এর পেছনের আসল কৌশলটা কি সেটা বুঝতে গেলে আমাদের মুখ্যমন্ত্রীর এই কথাটা একটু মন দিয়ে শুনতে হবে। শুভেন্দু অধিকারী বলেছেন, উন্নয়নের গতি ত্বরান্বিত করতে আমরা ডাবল ইঞ্জিন সরকারের সুযোগ কাজে লাগাব। এখানে ডাবল ইঞ্জিন বলতে উনি মূলত বোঝাতে চেয়েছেন, কেন্দ্র এবং রাজ্য
উভয় জায়গায় একই দলের ক্ষমতায় থাকাকে, যার ফলে কাজের ক্ষেত্রে একটা দারুণ সমন্বয় বা সিনার্জি তৈরি হচ্ছে। এবার একটু অন্য প্রসঙ্গে আসা যাক। 4 নম্বর টপিক, আবহাওয়া ও স্কুল ছুটি, তাপপ্রবাহ আর কালবৈশাখীর প্রভাব। রাজনীতি আর পরিকাঠামো তো হলো, কিন্তু দৈনন্দিন জীবনের কি খবর? এই মুহূর্তে প্রবল গরম থেকে বাচ্চাদের বাঁচাতে রাজ্য সরকার কিন্তু সরকারি স্কুলগুলোতে গরমে ছুটি বেশ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। 11 মে থেকে শুরু হওয়ায় ছুটি 31 মে পর্যন্ত টানা চলবে, আর স্কুলগুলো অফিসিয়ালি খুলবে 1 জুন। তবে হ্যাঁ, একটা ব্যাপার মাথায় রাখতে হবে, রাজ্যের পাহাড়ি এলাকার স্কুলগুলো কিন্তু এই ছুটির আওতার বাইরে থাকছে। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো আবহাওয়ার এই ম্যাজিকের মতো পরিবর্তন। একদিকে দেখুন, টানা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় জনজীবন একেবারে হাঁসফাঁস করছিল, কিন্তু অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে চরম স্বস্তির খবর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে তাপমাত্রা এক ধাক্কায় নেমে আসার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াসে। মানে ওই কাঠফাটা গরমের পর এই বৃষ্টিটা আক্ষরিক অর্থেই যেন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো ব্যাপার। সবশেষে আমাদের ৫ নম্বর টপিক, সংস্কৃতি ও বইমেলা, ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। দৈনন্দিন রাজনীতি, রোদ, বৃষ্টি এসবের বাইরেও পশ্চিমবঙ্গের তো একটা নিজস্ব হৃদয় স্পন্দন আছে, তাই না? আর সেটাই হলো এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ১৯৭৬ সালে শুরু হওয়া এই মেলা শুধু ভারতের নয়, এশিয়ার অন্যতম বৃহৎ একটা সাহিত্য উৎসব। বিভিন্ন দেশের সংস্কৃতির মধ্যে একটা দারুণ মেলবন্ধন তৈরি করে এই ইভেন্ট। আর এবারের ৪৯তম সংস্করণে ফোকাস কান্ট্রি বা থিম দেশ হিসেবে থাকছে আর্জেন্টিনা। সত্যি এটা একটা গ্লোবাল মিলন মেলা। তো আসল বিষয়টা কি জানেন? আসল বিষয়টা হলো মানুষের আবেগ। লেখিকা মল্লিকা ভৌমিক ঠিক যেমনটা বলেছেন, আমাদের মতো বইপ্রেমীদের কাছে এমন উৎসবে আসা যেন এক ধরনের তীর্থযাত্রা। এই একটা কথাই প্রমাণ করে যে এই উৎসবের সাথে সাধারণ মানুষের কতটা গভীর মানসিক আর সাংস্কৃতিক নারীর টান জড়িয়ে আছে। বছর ঘুরে, সরকার বদলায়, কিন্তু এই আবেগটা একদম অমলিন থেকে যায়। তো আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, একটা সম্পূর্ণ নতুন রাজনৈতিক সমীকরণ, দ্রুত বদলাতে থাকা পরিকাঠামো এবং একই সাথে নিজেদের অটুট সাংস্কৃতিক ঐতিহ্য, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আগামী দিনের গল্পটা ঠিক কেমন হতে চলেছে বলে আপনাদের মনে হয়? এই নতুন অধ্যায়টা রাজ্যকে ঠিক কোন দিকে নিয়ে যাবে? এই প্রশ্নটা আপনাদের জন্য রেখেই আজকের এই এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।